আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা লেকচার 5 রেকর্ড করতেছিলাম, রাইট? তো লেকচার 5 এর আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম কমপ্লিট। এখন হচ্ছে অক্সাইড আমরা গত ক্লাসে পড়ে ফেলছি, ওইটি একটু রিভিশন দিব, কারণ অক্সাইডের প্রশ্নগুলো সলভ করাইতে পারি নাই। আপনারা দেখছেন গত ক্লাস লম্বা ছিল অনেক, আমি প্রচুর স্পিডে সব রিভিশন দেওয়াইছি আপনাদেরকে, সব পড়ায় দিছি। বাট অক্সাইডের প্রশ্নগুলো ওই স্লাইডে ছিল না, এই জন্য আসলে অক্সাইডটা এখানে রাখা। তো অক্সাইড নিয়ে ছোট কথা, মানে ছোট মুখে বড় কথা, একবার রিভিশন দিয়ে দিই। ওকে, আচ্ছা। তো আমরা একদম গ্রুপ 1 থেকে স্টার্ট করি, খুব ফাস্ট আগাবো। তাহলে গ্রুপ 1 এ কি ছিল? এক সেকেন্ড। হুম হুম দেখেন, তাহলে গ্রুপ 1-এ কি ছিল? সরি, একটু মোটা হয়ে গেছে। হ্যাঁ, গ্রুপ 1-এ কি ছিল? লিনাকে রুবিনা সেচে ফেলেছে। লিনা কে? তাহলে লিথিয়ামের অক্সাইড, সোডিয়ামের অক্সাইড, পটাশিয়ামের অক্সাইড। লিনা কে, এরা সবাই কি? এরা হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতুর অক্সাইডরা কি হয়? ক্ষারীয় অক্সাইড হয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে আর কি মনে রাখতে হবে? যে দেখেন, সোডিয়ামের কিন্তু এই ধরনের অক্সাইড হয়, এটাকে বলা হয় পারঅক্সাইড। কি বলা হয়? পারঅক্সাইড। পারঅক্সাইড চিনার উপায় কি? পারঅক্সাইড চিনার উপায় হচ্ছে ও টু টু মাইনাস যদি হয়, যেমন ওদেরকে যদি আমি কাটি, তাহলে কি +2, এটা -2, O2 2 মাইনাস হলে পারঅক্সাইড। ক্লিয়ার? ওকে। আবার KO2 এরকম ফরম্যাট আছে, যেমন পটাশিয়াম +1, তাহলে O2 কি হবে? -1। তাহলে এটা কি? এটা হচ্ছে সুপার অক্সাইড। এটা কি? সুপার অক্সাইড। তাহলে খেয়াল করেন, আমাদের ফরম্যাট হচ্ছে তিনটা। হ্যাঁ, ফরম্যাট কয়টা? ফরম্যাট হচ্ছে তিনটা। ও মাইনাস, সরি, O2 মাইনাস, যে এগুলা এগুলো দেখেন, এগুলো কিন্তু O2 মাইনাস। দেখেন O2 মাইনাস, O2 মাইনাস, দেখেন O2 মাইনাস। তাহলে O2 মাইনাস হচ্ছে অক্সাইড, আমরা এগুলা জানি, নর্মাল অক্সাইড আর কি, নর্মাল অক্সাইড। O2 2 মাইনাস এটা হচ্ছে ভাইয়া পার অক্সাইড। আর O2, সরি, হ্যাঁ, O2 - 1 এইটাকে আমরা বলি হচ্ছে সুপার অক্সাইড, রাইট? ওকে, ফাইন। তাহলে আমরা এটা আগের ক্লাসে শিখছি, একবার জাস্ট একটু টান দিব। ওকে, আচ্ছা। তারপরে গ্রুপ 2 তে কি ছিল? গ্রুপ 2 তে কি ছিল? বিরিয়ানি মোগলাই কাবাব। বিরিয়ানি মোগলাই কাবাব সারের বাটিতে রাখো। তাহলে এই যে এদের অক্সাইড, বিরিয়ানি অক্সাইড, মোগলাই অক্সাইড, ক্যালসিয়ামের অক্সাইড, ও অক্সাইড। এরা কিন্তু সবাই দেখেন, এরা কিন্তু সবাই 2 2 করে আছে। দেখেন, বেরিলিয়াম +2, ও -2, ম্যাগনেসিয়াম +2। তাহলে এরা হচ্ছে মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার মানে ক্ষার ধাতু, ক্ষারীয় অক্সাইড। ওকে, ফাইন। তাহলে এরা সবাই ক্ষারীয় অক্সাইড, এরা সবাই ক্ষারীয়। ভাই উপরেরটা কেন ক্ষারীয় অক্সাইড দিলেন না? আরে উপরেরটা দেই নেই মানে কি, কিছু না কিছু তো আছে, তাই না? উপরেরটা দেই নেই মানে কি, কিছু না আছে না? হ্যাঁ, বেরেলিয়াম। বিরিয়ানির অক্সাইড উর্ধ্বধর্মী অক্সাইড। বিরিয়ানির অক্সাইড উর্ধ্বধর্মী অক্সাইড। বিরিয়ানি সবার পছন্দ, ও উভধর্মী। ক্লিয়ার? আচ্ছা, এইখানে কিন্তু আরেকটা কথা আছে। যেমন আমি যদি আপনাকে দেই BaA BaO2, তাহলে কি হবে বলেন তো? এটা কিন্তু ভাইয়া পার অক্সাইড হয়ে যাবে। দেখেন, বেরিয়াম কি +2, O2 -2। তাহলে এই ধরনের জিনিসপত্র দেওয়া মানে কি বলতো? পার অক্সাইড হয়ে যাওয়া। এরপর গ্রুপ 13-তে আমরা একটু শিফট হই, গ্রুপ 13-তে শিফট হই। গ্রুপ 13 তো, তাহলে গ্রুপ 13 কি? গ্রুপ 13 হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে। ওইগুলো বাদ দেন, এইগুলাতে আসল কথায় আসেন। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ও আমার উপধাতু, দেখেন ও কি আমার উপধাতু? অপধাতু, যেটা মন চায় বলেন। বোরন, ও হচ্ছে আমার অম্লধর্মী, মৃদু অম্লধর্মী বা অম্লধর্মী, মৃদু অম্লধর্মী বা অম্লধর্মী। আর এই যে Al2O3 আর Ga2O3, এরা দুইজন আমার উভধর্মী। ভাই এইগুলা ভুল করা যাবে না, উভধর্মী। এরা আমার উভধর্মী, একদম ক্লিয়ারলি, একদম ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। তাহলে এই যে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের অক্সাইড কি? উভধর্মী। ওকে, আচ্ছা। গ্রুপ 14টা একবার রিভিশন দিই। গ্রুপ 14টা একবার রিভিশন দেন। কার্বন সন্ধ্যা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে।
তার মানে বুঝতেছেন এখানে গেলে সোনা পাবে, এরা সবাই অনেক ইম্পর্টেন্ট। আমরা বলছিলাম, আমরা ক্লিয়ারলি বলছি, একদম মনে রাখতে হবে। টিনের অক্সাইড দুইটা, টিন অক্সাইড SnO SnO2, তারপরে লেড O2, ওকে। আচ্ছা ভাই, টিন আর লেড উভধর্মী, একদম ক্লিয়ারলি, হ্যাঁ। টিন আর লেড কি উভধর্মী, এরা কি, এরা উভধর্মী, এরা উভধর্মী, দেখা যায় না উভ লেখাটা, হ্যাঁ উভ, এরা উভধর্মী, এরা উভধর্মী ভাই, ভুল করা যাবে না, হ্যাঁ। তারপর কার্বনের অক্সাইড কয়টা, দুইটা, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। কার্বন মনোক্সাইড নিরপেক্ষ, কার্বন মনোক্সাইড কি নিরপেক্ষ, কার্বন মনোক্সাইড নিরপেক্ষ, বিষাক্ত। কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত না, অ্যাসিডিক। কার্বন ডাইঅক্সাইড কি অ্যাসিডিক, পানির সাথে কার্বনিক অ্যাসিড তৈরি করে, সিলিসিক অ্যাসিড তৈরি করে, তার মানে এটাও অ্যাসিডিক। সিলিকনের অক্সাইড কি হবে, অ্যাসিডিক, SiO2 বা সিলিকা, সরি, আরে সরি, হ্যাঁ, এটা কি অ্যাসিডিক, সিলিসিক অ্যাসিড তৈরি করে, এটা অ্যাসিডিক হবে, ওকে। ওকে ফাইন, তাহলে এই যে আমাদের কাজ শেষ। তাহলে গ্রুপ 14, এবার গ্রুপ 15, হ্যাঁ গ্রুপ 15টা এই জায়গায় একটু দেখে ফেলি পারলে, গ্রুপ 15টা এই জায়গায় দেখে ফেলেন। নাইট্রোজেনের অক্সাইড কয়টা, পাঁচটা, নাইট্রোজেনের অক্সাইড কয়টা, পাঁচটা। প্রথম দুইটা NO আর N2O, আমি একটু সিরিয়ালি লিখি। লাফিং গ্যাস, নাইট্রাস, হ্যাঁ নাইট্রাস অক্সাইড আর নাইট্রিক অক্সাইড, এরা নিরপেক্ষ, এরা নিরপেক্ষ। আর যে বাকি তিনটা আছে, N2O3, তারপরে নাইট্রোজেন ডাই অক্সাইড N2O5, এরা কি, এরা আমার অম্লীয় অক্সাইড, এরা আমার অম্লীয় অক্সাইড, অ্যাসিডিক অক্সাইড। ফসফরাসের যে আমাদের দুইটা অ্যানহাইড্রাইড P2O3 P2O5, এরা আমার কি, এরা আমার অ্যাসিডিক, এরা আমার অ্যাসিডিক অক্সাইড। তারপরে নামাজ পড়ে আসি সবাই ভাই, আর্সেনিক, অ্যান্টিমনি, এদের ব্যাপারেও একটু বলে রাখি। এদের দুইটা জিনিস আছে, AS2O3 আর AS2O4, AS2O5। এই যে অ্যান্টিমনির দুই সেট আছে, হ্যাঁ, Sb2O3, Sb2O5, এগুলা এগুলা খুবই কম আসে মেডিকেলে, মেডিকেল ভার্সিটিতে, হ্যাঁ। AS2 2 3 রেশিও গুলো উভধর্মী, 2 3 রেশিও গুলো উভধর্মী, 2 3 রেশিও গুলা উভধর্মী, হ্যাঁ। আর এই যে 2 5 এর গুলা হচ্ছে অ্যাসিডিক, 2 5 এর গুলা কি হবে, অ্যাসিডিক হবে, 2 5 এর গুলা অ্যাসিডিক, এটা 5 হবে লাস্টেরটা, এটা 5, হ্যাঁ এটা 5, এস Sb2O5। তার মানে 2:3 2:5 দুই সেট আছে, দেখা যায় 2:3 2:5 দুই সেট আছে। তাহলে আমার গ্রুপ 13 মানে 1 2 13 14 15 শেষ, ঠিক আছে, এই যে 15 পর্যন্ত শেষ। এবার 16 নাম্বারটা কি, 16 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। 16 নাম্বার কি হয় বলেন তো, সালফার, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এরা কি, এরা অম্লীয়, এরা কি আমার অ্যাসিডিক। সেলেনিয়ামের গুলো অ্যাসিডিক, জাস্ট টেলুরিয়ামেরটা মনে রাখতে পারেন, টেলুরিয়াম একটু আচ্ছা আসে না, টেলুরিয়াম আসবে না আপনাদের, বাদ দেন, ওকে। এটা অ্যাসিডিক, আচ্ছা। এখানে আরেকটা জিনিস বলার জিনিস, সেটা হচ্ছে পানি নিরপেক্ষ অক্সাইড। পানি কি নিরপেক্ষ অক্সাইড, ভাই নিরপেক্ষ অক্সাইড হচ্ছে চারটা। এই যে দেখেন, এই যে নিরপেক্ষ একটা, নিরপেক্ষ দুইটা, আর নিরপেক্ষ চারটা, তার মানে পানি কি নিরপেক্ষ, পানি নিরপেক্ষ। তাহলে পানি নিরপেক্ষ, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। ক্লোরিন Cl2O3 Cl2O7, ক্লোরিন মানে হচ্ছে মানে ওরা তীব্র জারক তো, অনেক ভালো অধাতু তো, ওরা হচ্ছে আমাদের অম্লধর্মী। ক্লোরিনের গুলো কি, ক্লোরিনের গুলো Cl2O3 Cl2O7, এরা সবাই কি, এরা সবাই আমার অ্যাসিডিক, শেষ। একদম গ্রুপ ওয়াইজ এইভাবে পড়বেন, তাহলে কোনো ছন্দ টন্দ দিয়ে মনে রাখা লাগবে না, আমি যে আমি আমার মতো বুঝি। এবার দেখেন মেডিকেল ভার্সিটিতে প্রশ্নগুলো কি আসে, আচ্ছা এগুলো লাগবে না, এগুলো ইঞ্জিনিয়ারিং এর জিনিস, লাগবে না আপনার, হ্যাঁ। এগুলা বেশি 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 গ্যাঞ্জাইমা। দেখেন অক্সাইডের সংকেত কি, O2 মাইনাস, O2 মাইনাস, O2 2 মাইনাস হচ্ছে পার অক্সাইড, হ্যাঁ। আর এটা তো, এই তো অক্সাইড না, এটা অক্সিজেন। কোনটি অম্লধর্মী অক্সাইড, দেখেন এই দেখেন B2O3, বোরিক অ্যাসিড তৈরি করে। আচ্ছা এখানে একটা ভালো কথা মনে পড়ছে অপশন দেখে, জিঙ্কের অক্সাইড কিন্তু উভধর্মী অক্সাইড, জিঙ্কের অক্সাইডটা উভধর্মী, এটা একটু মাথায় রাখেন। জিঙ্কের অক্সাইড উভধর্মী, জিঙ্ক উভধর্মী, জিঙ্ক বেশি আসে, জিঙ্ক আসতে পারে, জিঙ্কেরটা উভধর্মী, জিঙ্কেরটা মনে রাখেন। ফেরিক উভধর্মী, ফেরাস অম্লীয়, দরকার নাই, বাদ, সরি ফেরাস ক্ষারীয়, ফেরাস ক্ষারীয়, দরকার নেই, এগুলা লাগবে না। কোনটি প্রশম অক্সাইড, প্রশম কি, এই যে NO, তারপরে N2O, লাফিং গ্যাস, হ্যাঁ নাট লাফিং গ্যাস, মনে আছে আমরা বলছিলাম লাফ N2O মানে কি বলতো, N2O
তোমার বর্ণহীন, N2O হচ্ছে গন্ধহীন, N2O হচ্ছে গিয়ে শীতল পানিতে দ্রবণীয়, N2O হচ্ছে অ্যালকোহলে দ্রবণীয়। এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রচুর আসে, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রচুর আসে। আর এই যে এরা যতটি দেখেন সবটি কি আমার অ্যাসিডিক, সবটি আমার অ্যাসিডিক। তারপরে দেখো কোনটা উভধর্মী অক্সাইড, কোনটা উভধর্মী অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইড উভধর্মী। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের নিচে আছে গ্যালিয়াম, জিঙ্ক, টিন, লেড, এইগুলো উভধর্মী। ভাই উভধর্মী গুলো অনেক বেশি আসে জিএসটি তে, বুঝছেন? এগুলো আসবে। নিচের কোনটি অম্লধর্মী অক্সাইড, মেডিকেলে আসছে। কার্বন ডাই অক্সাইড হচ্ছে অম্লধর্মী অক্সাইড। তারপরে নিচের কোন অক্সাইডটা অম্লীয়, কার্বন ডাই অক্সাইড। গ্রিন হাউসে 50% ভূমিকা, গ্রিন হাউসের প্রধান গ্যাস। কোনটি অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে, এই যে কার্বন ডাই অক্সাইড। জিঙ্ক অক্সাইড উভধর্মী, জিঙ্ক উভধর্মী, এইটা উভধর্মী, এই যে উভধর্মী, এটা ক্ষারীয়, এটা হচ্ছে গিয়ে কি ক্ষারীয়, মৃৎক্ষার ধাতুর অক্সাইড, ক্ষারীয় অক্সাইড। তারপরে নিচের কোন অক্সাইড পানিতে মিশালে সবচেয়ে বেশি অম্লীয় তৈরি করে। দেখেন এগুলা কেমনে বের করতে হয়, এইগুলার সিস্টেম কি, এগুলোর সিস্টেম হচ্ছে অক্সি অ্যাসিড। দেখেন কার্বন মনোক্সাইড ও তো নিরপেক্ষ ও বাদ, সিলিকন ডাইঅক্সাইড সিলিসিক অ্যাসিড, তো P2O5 কি করে, P2O5 P2 ও মানে P2O3 P2O5 H3PO4 তৈরি করে, ফসফরিক অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে H2CO3। তারপরে এটা কি H2SiO3 সিলিসিক অ্যাসিড তৈরি করে, হ্যাঁ। তো এখন আপনি যদি ওর ইয়া কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করেন 6, 4, এটা কত আসবে তাহলে, 6, 4 দিলে এটা কত আসবে, +2 নাকি, এত কম আসে। H2CO3 যেটাই হোক, 8, 3, 5, এই যে ফসফরাসটা আসবে আর কি, 6, 2, 4, 6, 2, 4, ঠিক আছে, ওরা একই গ্রুপের আসে, ঠিক আছে, জারণ মান 4। তারপরে এই দেখেন সাস্টে আগে আগে প্রশ্ন আসতো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম মৌলগুলো পর্যায়সারণীর কোন গ্রুপের, আর তারা কি ধরনের অক্সাইড তৈরি করে, 2 নাম্বার গ্রুপের ক্ষারীয় অক্সাইড তৈরি করে, 2 নাম্বার গ্রুপের ক্ষারীয় অক্সাইড তৈরি করে। নিচের কোনটি ক্ষারীয় অক্সাইড নয়, ক্ষারীয় অক্সাইড নয়, দেখেন ক্ষারীয় অক্সাইড নয়, এই যে দেখেন কার্বন ডাই অক্সাইড, অম্লীয় অক্সাইড। এগুলা এগুলা হচ্ছে সাস্টের আগের প্রশ্ন, মানে জিএসটি তে আসবে। ক্লিয়ার? তার মানে আমার অক্সাইড শেষ। এখন একটা মজার পড়া পড়বো, পোলারিটি। পোলারিটি আপনি পারেন, পোলারিটি, পোলারিটি মানে কি, ওই যে ডাইপোল, ডাইপোল মানে কি একজন আরেকজন থেকে ইলেকট্রন টান দিবে, পোল তৈরি করবে। যেমন যদি মাথায় রাখবেন, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য না থাকে ওইটাকে আমরা বলি বিশুদ্ধ সমযোজী। উদাহরণ নেন হাইড্রোজেন অণু। দেখেন হাইড্রোজেন কি হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিবে, ওদের তড়িৎ ঋণাত্মকতা সেম না, একটু আগে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু গুলো পড়ছি না, এই যে 2.1 2.1, কেউ কারো থেকে টান দিবে না, তার মানে ও হচ্ছে আমার বিশুদ্ধ সমযোজী। ওকে ফাইন। তারপরে পোলার সমযোজী কি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর চেয়ে কম থাকে, 0.5 এর চেয়ে কম থাকে, উদাহরণ নেন CH4। CH4 এ কি CH আছে না 4টা, তাহলে হাইড্রোজেন কত 2.1, কার্বন হচ্ছে 2.5, তাহলে ওদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে কম, তাই ওরা হচ্ছে পোলার সমযোজী। ওহরে, সরি একটু ভুল করছি। হ্যাঁ, ওরা হচ্ছে অপোলার সমযোজী, হ্যাঁ ওরা অপোলার সমযোজী, মানে ব্যাপারটা হইছে এইটা 2 নাম্বারে থাকবে, এটা 3 নাম্বারে থাকবে, আমার টাইপিস্ট হয়তো উল্টা পাল্টা করে ফেলছে, সরি। এটা 2 নাম্বারে, এটা 2 নাম্বার, এটা 1, এটা 2, সরি। এবার পোলার সমযোজী কি, পোলার সমযোজী হচ্ছে 0.5 এর চেয়ে বড় আর 1.4 এর চেয়ে ছোট, এই ভ্যালুর ভিতরে যদি থাকে তাহলে ওটা পোলার সমযোজী। ভাইয়া পোলারের উদাহরণ তো আজীবন পড়ছি, পানি, দেখি তো পানি দিয়া মিলে কিনা, হ্যাঁ মিলবে। দেখেন দেখেন এই যে অক্সিজেন কত 3.5 আর এটা কত 2.1, দেখেন 1.4 এর কাছাকাছি। তারপরে মনে করেন অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি বলেন তো, NH3, তাই না, NH3। এগুলো আমরা এই স্ট্রাকচার দেখছি না, নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে 3 আর এটা কত 2.1, দেখেন 0.9, এদের গ্যাপ কত, পার্থক্য কত, ডেল, ডেল মানে পার্থক্য। তাহলে 0.9 কি এই গ্যাপের ভিতরে না, তার মানে এরা হচ্ছে পোলার সমযোজী। আর আয়নিক কখন হবে, আয়নিক হবে যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি হয়ে যায়, 1.7 এর চেয়েও বেশি হয়ে যায়। এটার উদাহরণ কি, এটার উদাহরণ হচ্ছে HF। HF ভালো করে তাকান, HF মানে কি, ফ্লোরিন ওর দিকে বেশি টান দিছেন, ফ্লোরিন বেশি টান দিছে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি 4, ও 2.1, দেখেন এদের গ্যাপ কত আইসা পড়ছে, এদের গ্যাপ আইসা পড়ছে 1.9, 1.9। তাহলে 1.9 কি 1.7 এর চেয়ে বেশি না, তাহলে তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয়ে গেলে এদেরকে আমরা বলি হচ্ছে আয়নিক। তার মানে এটা কি, এটা হচ্ছে ফাজানের উল্টা, মানে সমযোজী যৌগ বাট বৈশিষ্ট্য আয়নিক, সমযোজী যৌগ বৈশিষ্ট্য আয়নিক। ক্লিয়ার? ওকে, এখন আমরা একটা নতুন কনসেপ্ট পড়বো, এখন আমরা পড়বো হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট থেকে প্রশ্ন আসে, ডাইপোল মোমেন্ট প্রশ্নে আসবে। এখন ডাইপোল মোমেন্ট থেকে দেখবেন জিএসটি তে একটা প্রশ্ন ধরাই দিছে, বা ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন ধরাই দিছে।
ডাইপোল মোমেন্টটা খুবই সুন্দর একটা টপিক। ডাইপোল মোমেন্টটা অনেক সুন্দর একটা টপিক। আমি বেশি গ্যাঞ্জাম করব না। ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি, ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি। আপনারা নাম শুনে থাকবেন ফিজিক্সে, ভেক্টর ভেক্টর রাশি বলে। ডাইপোল মোমেন্টের নাম শুনে থাকতে পারেন। ডাইপোল মোমেন্টের দিক মান আর একক লাগবে না, মানও লাগবে না, এককও লাগবে না, ডিবাই ডিবাই বলা হয় এটাকে, হ্যাঁ ডিবাই। ওকে যাই হোক, বাদ দেন, দরকার নেই। এখন দিক কি হবে, এগুলো ইঞ্জিনিয়ারিং এর জিনিস, আপনার লাগবে না। দিক কি হবে, দিকটা বুঝেন। দিক একদম কমন সেন্স। কম তড়িৎ ঋণাত্মক থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, কম তড়িৎ ঋণাত্মক থেকে বেশি তড়িৎ ঋণাত্মকের দিকে আমরা সাইন দিব, মানে এই যে এই তীর চিহ্ন দিব আর কি, বুঝছেন? কম তড়িৎ ঋণাত্মক থেকে আমরা বেশি তড়িৎ ঋণাত্মকের দিকে এই চিহ্নটা দিব। ক্লিয়ার? আচ্ছা, বা সেন্ট্রাল অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে আমরা এই চিহ্নটা দিব। চিহ্নটা আসলে একটা দাগ দিতে হয়, ঠিক আছে? এই জায়গায় একটা ছোট দাগ দিতে হয়, কেটে দিতে হয় আর কি। লোন পেয়ারের দিকে আমরা দাগ দিব, এতটুকু বুঝলেই হবে, আর কিছু বোঝার দরকার নেই। কঠিন আসবে না আপনারা। ডাইপোল মোমেন্ট, বন্ড মোমেন্ট আপনারা বোঝানোর দরকার নেই, এগুলো ইঞ্জিনিয়ারিং এর জিনিস। আচ্ছা, এই একটা কথা দিয়ে পুরা খেলা হয়ে যাবে, ঘাবড়ানোর কোনো কারণ নাই। দেন আমি শঙ্করায়নে বস ক্লাস নিছি, শঙ্করায়ন আমি বস ক্লাস দিছি, রাইট? তাহলে আপনি শঙ্করায়ন পারলে এটা পারবেন, শেষ। শঙ্করায়ন পারত মানে শঙ্করায়ন বের করতে হবে না এই জায়গায়, আপনি যোগও দেখলে চিনে যাবেন। এটা কথা বুঝেন। নির্দিষ্ট শেপ আছে, চারপাশে সব সেম জিনিস, তাইলে অপোলার, তাইলে কি হবে, অপোলার হবে, শেষ, আর কোনো কথা নাই। আর লোন পেয়ার থাকলে পোলার হবে অবশ্যই, স্পেশাল কেস এক্সক্লুডেড, ঠিক আছে? আমরা স্পেশাল কেস দেখবো না, এগুলো আসবে না, স্পেশাল কেস কেস আসবে না, মানে স্পেশাল কেস কেস বাদে আমরা এই কথাটা বলছি, স্পেশাল কেস আসবে না। ভার্সিটি মেডিকেলের জন্য যা আসবে, আপনার ইঞ্জিনিয়ারিং এর জন্য, সরি ইঞ্জিনিয়ারিং বলে, জোরে লাগছে রে, ভার্সিটি আর হচ্ছে কি আপনার কি বলে মেডিকেলের জন্য যতটুক জানলে হয়ে যাবে, শেষ, এই যে পড়া শেষ। CH4 CCl4, দেখো তো CH4 মানে কি, চারপাশে সেম জিনিস না, হাইড্রোজেন চারটা, অপোলার। CCl4 আর CH4 কি সেম না? সিলিকন, এই এটা কিন্তু SF4 না, এই এটা SF4 না বেটা, এটা সিলিকন টেট্রাফ্লোরাইড। মানে ছন্দা সিঙ্গাপুরে গেলে একই গ্রুপের না, হ্যাঁ। দেখো সব চারপাশে কি সেম জিনিস, হ্যাঁ ভাইয়া সেম জিনিস। ওদের কি একটা শেপ আছে নির্দিষ্ট, হ্যাঁ ভাইয়া শেপ আছে, চতুস্থলকীয়, অপোলার, শেষ, অপোলার। কি, অপোলার, অপোলার, অপোলার। ওকে শেষ। আবার BF3AlCl3, দেখো তো, শেপ আছে নির্দিষ্ট, আছে। AlCl3 শেপ আছে নির্দিষ্ট, আছে। অপোলার, 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 শেষ। চারপাশে সেম জিনিস না, চারপাশে সেম জিনিস না, Cl Cl Cl, সেম জিনিস, ইয়েস, শেষ 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 শেষ। SO2 SO3, এই যে দেখো, SO2 SO3 আগে দেখি, SO3 কি পড়ছি, হ্যাঁ ভাই পড়ছি। sp2 পড়ছি, পড়ছি। চারপাশে সেম জিনিস, নির্দিষ্ট শেপ আছে, শেষ। SO2, SO2 এই যে লোন পেয়ার আছে, এটাও পড়ছি কিন্তু, এই পড়াইছি 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 পড়াইছি। ও পোলার, আর ও মাইয়ার না, ও অপোলার। মজার বিষয় বলি, মজার বিষয় বলি, মজার বিষয় হচ্ছে এই বান্দা এইবার বুয়েটে আসছে, বুয়েট 23-24 আসছে, এই বান্দা গত বছর বুয়েটে আসছে। আচ্ছা, বুয়েটের প্রশ্নটা কি ছিল, নিচে কার ডাইপোল মোমেন্ট শূন্য, ডাইপোল মোমেন্ট শূন্য মানে তো অপোলার, ডাইপোল মোমেন্ট শূন্য মানে কি অপোলার। আর এইবার বুয়েটে আসছিল ওর স্ট্রাকচার, মানে এই দুইটা যৌগ অনেক ইম্পর্টেন্ট যৌগ, যাই হোক। তো ও হচ্ছে পোলার, কেমনে বুঝলাম, লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকা মানে পোলার। আচ্ছা, ও অপোলার। আচ্ছা ভাই, একটু ফিলিং, একটু ফিল, একটু বুঝান ভাই, একটু বুঝান। আরে বেটা, এটা না বুঝানোর কি আছে, দেখ আমরা কি বলছি, কম তড়িৎ ঋণাত্মক থেকে বেশি তড়িৎ ঋণাত্মকের দিকে ভেক্টরের সাইনটা দিব। ওকে ফাইন, দাও দাও দাও। এরা কি ভাইয়া সমতলীয় ত্রিকোণ আকার না? তোমার কি মনে হচ্ছে না, এই তোমার কি মনে হচ্ছে না এটা 120 ডিগ্রি? তোমরা কি বলবিদ্যা পড়ছো, ম্যাথে, ভেক্টরে, যেখানেই তুমি বলবিদ্যা পড়ো, একই বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে, তাদের রেজাল্টেন্ট 120 ডিগ্রি মানে জিরো হয়, তাদের রেজাল্টেন্ট কি হয়, জিরো হয়। তুমি দুইজনকে নিবা,
কোনো সমস্যা নাই। এই দুজনের অ্যাঙ্গেল কত? এই দুজনের অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। ওকে ফাইন। এরা তো সমান সমান, মানে এখানে তো অক্সিজেন আর অক্সিজেন, মানে অন্য কেউ তো আর টানতেছে না, টানতেছে, তার মানে আমরা দুইটা বলকে সমান ধরি। ওকে, তাহলে তুমি খাটাও না, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, খাটাও না, দেখি না কি আসে। তাহলে পি আর কিউ তো এখানে সমান, তাহলে 2p স্কোয়ার, আর এখানে কি আসতেছে 2p স্কোয়ার, আর এখানে আসতেছে কি কজ আলফা মানে মাইনাস হাফ। কেন? ওই যে আমার 120 ডিগ্রি। ওকে, তারপরে 2 আর 2 কাটাকাটি চলে যাচ্ছে, 2 আর 2 কাটাকাটি চলে যাচ্ছে, তার মানে 2p স্কোয়ার, 2p স্কোয়ার মানে 2p স্কোয়ার। এই যে কি আসতেছে এখানে, 2 আর 2 কাটাকাটি গেলে মাইনাস পি স্কোয়ার, মানে একটা পি স্কোয়ার, মানে একটা পি থাকতেছে। তাহলে এদের দুইজনের রেজাল্টেন্ট কি থাকে? এদের দুইজনের রেজাল্টেন্ট, আচ্ছা একটু বড় করে দিই, হ্যাঁ, এটা হচ্ছে এদের দুইজনের রেজাল্টেন্ট কি? পি। পি তো আমার একটা বাহু, তাই না? এটাও আমার এটা পি, এটারও আমি পি ধরছি, কেন? সেম। তাহলে এটা পি, এটা তো উল্টা দিকে পি এটা কি? এটা উল্টা দিকের পি, একজন আরেকজনকে নালিফাই করে দিবে। এখন একজন আরেকজনের নালিফাই করে দিলে কি হয়? এটাও তো 120 ডিগ্রিতে। এই যে এই পি আর এই যে এটা রেজাল্টেন্টটা, এর একজন একজন নালিফাই করে দিলে কি জিরো। তুমি যেভাবেই ধরো কোনো সমস্যা নাই, এটা জাস্ট নর্মাল একটা বেসিক ভেক্টর। ওকে, লব্ধি আর কি। এবার দেখো, কার্বন ডাই অক্সাইড নির্দিষ্ট শেপ, দুই পাশে সেম। ইথাইন নির্দিষ্ট শেপ, দুই পাশে সেম। দুই পাশে সেম না, দেখো তো দুই পাশে সেম না? দুই পাশে সেম। বেরিলিয়াম ক্লোরাইড নির্দিষ্ট শেপ, দুই পাশে সেম। এসপি শঙ্করায়ন আমি এমন ভাবে সাজাইছি, তোমার কোনো গ্যাঞ্জামি নেই। এসপি শঙ্করায়ন যেটাই হোক, নির্দিষ্ট শেপ আছে, আছে, দুই পাশে সেম, চার পাশে সেম, হ্যাঁ। অপোলার। ওকে, PCl5 দেখো তো, নির্দিষ্ট সেম, নির্দিষ্ট শেপ, চারপাশে সেম, অপোলার। SF6 অপোলার। IF7 দেখো চারপাশে সেম, অপোলার। ভাই যা পড়াইছি এর ভিতর থেকে প্রশ্ন আসবে, দুষ্টামি করি তোমার সাথে, আসো। NH3 লোন পেয়ার আছে, পোলার। পানি লোন পেয়ার আছে, সেম। লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে কিনা? আছে, আছে। পোলার। আর ও আর ইথার লোন পেয়ার আছে, আছে। তোমরা ছোটবেলায় মানে তোমরা ইয়া পড়ছিলা, অর্গানিকে পড়ছিলা, অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দান করে, অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দান করে। ওকে ফাইন, তাহলে অ্যালকাইল গ্রুপ এদিকে ইলেকট্রন দিবে, অ্যালকাইল গ্রুপ এদিকে ইলেকট্রন দিবে। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, ওদের দুইজনের লব্ধি ভেক্টর কোন দিকে হওয়া উচিত? উপরের দিকে হওয়া উচিত না? কারণ ওরে তুমি এখানে শিফট করবা, ওরে এখানে শিফট করবা, তাহলে ওর রেজাল্টেন্ট এদিকে। ওকে, এবার তোমাকে একটু আগে শিখাইছি সেন্ট্রাল থেকে লোন পেয়ারের দিকে ভেক্টর দিতে হয়, তাহলে এইদিকে একটা ভেক্টর দিলা, আবার এইদিকে একটা ভেক্টর দিলা, মানে একটা তো আছে আর এর জন্য, আরেকটা হলো এইটা। তাহলে ওদের 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 রেজাল্টেন্ট আবার কোন দিকে হবে? ওদের রেজাল্টেন্ট আবার এই দিকে হবে। তার মানে কি, এটা আলটিমেটলি যোগ হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে ভ্যালু থাকতেছে না কি থাকতেছে না? থাকতেছে। তার মানে এটা কি অপোলার? না, এটা অবশ্যই পোলার। ঠিক আছে, বুঝাই, বেসিক ভেক্টর জিনিস। ওকে, তারপর এই এবার কি হলো? আরে মেহো না, দেখো, জেরন F2, ভাইয়া ও কি? জেনন, দেখো তো, পড়াইছি, হ্যাঁ ভাই পড়াইছি। লোন লিনিয়ার, লিনিয়ার। লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে। পোলার, পোলার, শেষ। না, লোন পেয়ার আছে বাট পোলার না। কেন পোলার না? কারণ এখানে লোন পেয়ার গুলো 120 ডিগ্রিতে আছে, তার মানে আসলে ওরা আসলে কোনো কামই করতেছে না। লোন পেয়ার গুলো 120 ডিগ্রিতে আছে, রাইট, সমতুল্য ত্রিকোণাকার। লোন পেয়ার গুলো 120 ডিগ্রিতে আছে, তার মানে ওরা আসলে আলটিমেটলি কোনো কাজই করতেছে না, ওদের রেজাল্টেন্ট জিরো। তাই লোন পেয়ার থাকলেও এখানে কি এটা অপোলার হবে। কেন? ভাইয়া দেখো, ও অধিকতর ঋণাত্মক, ও অধিকতর ঋণাত্মক, মানে কি ওরা তো একজন একজনের নালিফাই করে দিছে। আর লোন পেয়ার আছে বাট লোন পেয়ার গুলো 120 ডিগ্রিতে আছে, তাই ওরা কোনো কামের না। তাই এটা এটা হচ্ছে গিয়ে অপোলার। মানছে যে তুমি ভাই তোমার একটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, ওই পোলারে গেলেও পারবো না, বাট তুমি পারবা, কেন? তুমি আমার পোলা ভাই। ওকে, এটি বাদ দাও, এত কঠিন জিনিসপত্র আসবে না, টেনশনের কোনো কারণ নেই। ওকে, জেনন F6, আচ্ছা বাদ দাও, এগুলোর দরকার নেই।
আসো একটু প্রশ্ন সলভ করি, আসো একটু প্রশ্ন সলভ করি। দ্য মলিকুল হুইচ হ্যাজ জিরো ডাইপোল মোমেন্ট, জিরো ডাইপোল মোমেন্ট, দেখে বুঝবা BF3 শেষ। The geometry of H2S and its dipole moment are, মানে H2S এর জিওমেট্রি কি হবে? বেন্ড শেপ। এই পানি H2S কি শেষ, মানে কি বেন্ড শেপ বা অ্যাঙ্গুলার শেপ। আর এটা কি, এটার কি ডাইপোল মোমেন্ট আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে ভাই, লোন পেয়ার দেখো, অবশ্যই আছে লোন পেয়ার। ওই যে দেখো এখানেও কিন্তু আসলে আলটিমেটলি যোগ হয়ে যাবে। কেন যোগ হবে দেখো তো, দেখো ও এদিকে যায়, ও এদিকে যায়। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ কালারটা চেঞ্জ করে দিই। দেখো ও এদিকে টান দিবে, ও এদিকে টান দিবে, ওকে ফাইন, তাহলে ওদের একটা ভেক্টর থাকবে থাকবে। আবার আবার ওদের ক্ষেত্রে কি হবে, আবার ওদের ক্ষেত্রে কি হবে, আমি একটু সবুজ কালার নিই। এই যে লোন পেয়ারের দিকে একটা ভেক্টর দিবা, আবার এদিকে একটা ভেক্টর দিবা, তাহলে ওদের নিজস্ব একটা রেজাল্টেন্ট থাকবে। এই দুইটা লোন পেয়ারের জন্য একটা রেজাল্টেন্ট থাকবে। লোন পেয়ারের জন্য রেজাল্টেন্ট কি হবে, আবার উপরের দিকে, মানে আলটিমেটলি ওরা যোগ হয়ে যাবে। তার মানে কি ওদের ডাইপোল মোমেন্ট আছে নাকি নাই? আছে। ডাইপোল মোমেন্ট আছে নাকি নাই? আছে। ওরা কি অপোলার? না, ওরা পোলার, মানে ওদের কিন্তু নন জিরো, মানে অশূন্য, শূন্য না, এমন একটা ডাইপোল মোমেন্ট আছে। তার মানে এটা কি হবে? অ্যাঙ্গুলার অ্যান্ড নন জিরো, অ্যাঙ্গুলার অ্যান্ড নন জিরো। ভাইয়া জিরো মানে কি? ডাইপোল মোমেন্টের মান জিরো মানে কি অপোলার? কমন সেন্স না? ডাইপোল মোমেন্ট জিরো মানে ডাইপোল মোমেন্ট নাই, মানে কি অপোলার? ডাইপোল মোমেন্ট নন জিরো মানে কি? ডাইপোল মোমেন্ট নন জিরো মানে হচ্ছে ওর পোলারিটি আছে। আচ্ছা লিনিয়ার, লিনিয়ার কই থেকে হইব? লিনিয়ার, ওরা লিনিয়ার কেমনে হইলো? এই বেটা, ওরা তো অ্যাঙ্গুলার, রাইট? বেন্ড শেপ বা অ্যাঙ্গুলার শেপ। নিম্নের কোন যৌগের ডাইপোল মোমেন্ট আছে? নিচের কোন যৌগের ডাইপোল মোমেন্ট আছে? নিচের কোন যৌগে? দেখো বুয়েট 12-13 তে আসছে এই প্রশ্ন। দেখো CCl4 এর ডাইপোল মোমেন্ট নাই, জিরো। C2Cl2 মানে C2H2 এর মতো, ইথাইনের মতো, হ্যাঁ CH CH। তার মানে কি CCl মানে C2H2 এর কি ডাইপোল মোমেন্ট নাই? C2Cl4 মানে কি দেখো তো? ইথাইনের মতো অনেকটা। কার মতো? ইথাইনের মতো, ইথাইনের মতো। এই দেখো নির্দিষ্ট শেপ আছে এন্ড দুই পাশে সেম জিনিস। ইথাইনের মতো, সরি ইথিনের মতো আর কি, ইথিনের মতো, ইথিনের মতো, চারপাশে সেম সেম। তার মানে ওর ডাইপোল মোমেন্ট নাই। CH2Cl2, হ্যাঁ ওর থাকতে পারে, ওর থাকতে পারে। দেখো আসলে ওর আছে, আসলে ওর আছে। তাহলে এ ওদিকে টান দিবে, এ এদিকে টান দিবে, মানে প্রথমেই তো লব্ধি আছে। আবার Cl, আবার H, মানে যাই হোক তোমার এগুলো আসবে না, সলভ করতে হচ্ছে না। ওর ডাইপোল মোমেন্ট আছে। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে মানে বুঝছো তো কেমনে সলভ করবো, শেষ। বেশিক্ষণ লাগছে পড়াইতে? 10 মিনিট লাগছে না? এটা কি মাথার উপরে দিয়ে গেছেন? তুমি সমকরায়ন পড়ো, তার মানে তুমি এগুলো পারো। ডিউ রিটেন লেখো। এনাম ভাই বলছে ডিউ রিটেনে এটা আসবে, ডিউ রিটেনে আসবে। এনাম ভাই বলছে এটা ডিউ রিটেনে আসবে। এনাম ভাই বলছে এটা ডিউ রিটেনে আসবে। এনাম ভাই বলছে এটা ডিউ রিটেনে আসবে। পোলারিটি পোলারায়নের পার্থক্য, পোলারিটি পোলারায়নের পার্থক্য, তিনটা পার্থক্য মিনিমাম শিখে যাবা। কয়টা? তিনটা মিনিমাম শিখতে হবে। তিনটা মিনিমাম, তিনটা মিনিমাম, তিনটা মিনিমাম শিখবা। সমযোজী যৌগ অণুতে ডাইপোল সৃষ্টি আসে, আর ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আকার বিকৃতিকে পোলারায়ন বলে। সমযোজী অণুতে পোলারায়ন ঘটে, আয়নিক যৌগের অণুতে পোলারায়ন ঘটে, মানে পোলারিটি পোলারায়ন। সমযোজী যৌগের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9, এটা 1.7 1.9 বিভিন্ন বই টু বই ভ্যারি করে, সমস্যা নেই। ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড় হইতে হয়, আমরা জানি ওই যে ক্যাটায়ন আর অ্যানায়নের ব্যাপার, রাইট? তার মানে কি তিনটা উদাহরণ তুমি নিজে থেকেই লিখতে পারবা, কোনো সমস্যা নাই। বাট তারপরে একটু পড়ে যাবা, ওকে একটু পড়ে যাবা। বন্ড অর্ডার, আচ্ছা খেয়াল করো ঢাকা ভার্সিটিতে এখন পর্যন্ত একবার আসছে এই প্রশ্নটা। আমার আমার কেন জানি মনে হচ্ছে এইবার দিয়ে দিবে, বুঝছো? আমার কেন জানি মনে হচ্ছে এইবার এটা জিএসটি তে ডিউ তে দিয়া দিতে পারে, এবার জিএসটি তে আর ডিউ তে দিয়া দিতে পারে, বুঝছো? মানে আমার মনে হচ্ছে এটা দিয়ে দিতে পারে। বন্ড অর্ডার, বন্ড অর্ডার কিন্তু ছোট টপিক না। বন্ড অর্ডার পড়তে গেলে তোমার ভার্সিটি ফার্স্ট ইয়ারের টপিক পড়তে হবে, মলিকুলার অরবিটাল থিওরি, MOT মট। ঠিক আছে, এমওটি বলি আমরা, ওকে। এখন এমওটি গুহস্যারের বইয়ে একটু একটু থাকে, এরা আমরাও জানি, বাট মলিকুলার অরবিটাল থিওরি ভার্সিটির ফার্স্ট ইয়ারের জিনিস, এটা এইচএসসি লেভেলের জিনিসই না। এটা তোমার যে কোনো বড় ভাইকে জিজ্ঞাসা করো, তারা বলবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই বন্ধনক্রম বা বন্ড অর্ডার, এখন বন্ধনক্রম বা বন্ড অর্ডার পারতে গেলে তোমাকে বেসিক আমার সাথে 5টা মিনিট থাকতে হবে। আমি এটা শিখাই দিব। কেন? কারণ আমার মনে হচ্ছে এটা ডিউ 24 বা জিএসটি 24-এ দিয়ে দিতে পারে। আমরা নো রিক্স, ওকে, নো রিক্স।
বন্ড অর্ডার হ্যাক্স। একটা জিনিস শিখো, বন্ড অর্ডারের সূত্র শিখো। বন্ড অর্ডারের সূত্র হচ্ছে বিএমও মাইনাস এবিএমও ডিভাইডেড বাই 2। শেষ। মানে বুঝিনি। বন্ডিং বিএমও মানে বন্ডিং মলিকুলার অরবিটালের যে ইলেকট্রন গুলো, আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের ইলেকট্রন গুলো। ওকে, তাহলে বিএমও মাইনাস এবিএমও ডিভাইডেড বাই 2, এটি হচ্ছে বন্ড অর্ডারের সূত্র। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমার এই সূত্রটা লিখে দিছি, তুমি আগে আমার কথা শুনো। তুমি আমার সাথে 10টা মিনিট থাকো, আর কিছু লাগবে না। হ্যাঁ, 10 মিনিট থাকলেই হবে। এই যে তোমার সূত্র শিখাই দিছে, বন্ড অর্ডারের সূত্র, বিএমও মাইনাস এবিএমও ডিভাইডেড বাই 2। ওকে, এখন দেখো, তোমার আমি জাস্ট 5 মিনিট লাগবে ভাই, আমার সাথে 5টা মিনিট থাকো। ইলেকট্রনের সংখ্যা যদি 8-এর সমান বা কম হয়, 8-এর সমান বা কম হয়, 8-এর সমান বা কম হয়, 8-এর সমান, এটা কিন্তু 8, 8-এর সমান বা কম হয়, এটাকে 4 ভাবার কোনো ইয়া নেই। ওকে, 8-এর সমান বা কম হয়, হ্যাঁ, তখন কি করবা? তখন বাবা সূত্রে চলে যাবো। ওই যে আমি বাবা বাবা বলি না তোমাদের, বাবা 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 মানে কি? বন্ডিং অ্যান্টি বন্ডিং, বন্ডিং অ্যান্টি বন্ডিং, দুই দুই করে ফিল আপ করবা, দুই দুই করে, দুই দুই করে, দুই দুই করে। কিরকম? আসো, লেটস ট্রাই হাইড্রোজেন। ওর ইলেকট্রন কয়টা ভাইয়া? হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? হাইড্রোজেনের ইলেকট্রন H2, ওর ইলেকট্রন দুইটা। ওকে, তাহলে দুই দিলাম, দুই দিলাম। আর কিছু কি আছে না? আর কিছু কি আছে না? আর কিছু কি আছে না? ওকে ফাইন, তাহলে আমরা বিও বের করে ফেলি। বিও, বিও কি হবে? বন্ড অর্ডার কি হবে? বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। এখন বন্ডিং তো দুই, মাইনাস আর তো কিছু নাই ভাই, ডিভাইড বাই 2। তার মানে এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে ওই যে হাইড্রোজেন আর হাইড্রোজেনের ভিতরে কয়টা বন্ড থাকে? একটা বন্ড থাকে। এই যে একটা বন্ড, এই যে। যাই হোক, এটা তুমি বুঝবা না। আচ্ছা, তোমার সাথে দুষ্টামি করি, তোমার সাথে দুষ্টামি করার সময় নেই। লিথিয়াম 2, এখন বাজে হচ্ছে সকাল 6টা 51, আমার পা কাঁপতেছে। ঠিক আছে, আমি তোমার সাথে দুষ্টামি করতেছি না, পড়াচ্ছি, দরকারি পড়া। লিথিয়াম 2, ওর ইলেকট্রন ভাই, লিথিয়াম কেন ফেলাই দিলেন ভাই? লিথিয়াম 2 ইলেকট্রন কয়টা? 6টা। ওকে, 6টা। তাহলে দুই দুই করে বসাও, দুই দুই দুই, দুই দুই করে বসাবো সবসময়, দুই 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 দুই, 6টা। তাহলে এবার বিও বের করো, আসো বিও। বন্ডিং, বন্ডিং এ টোটাল কয়টা গেছে? বন্ডিং অ্যান্টিবন্ডিং বন্ডিং, বন্ডিং এ টোটাল কয়টা? 4। মাইনাস অ্যান্টিবন্ডিং এ কয়টা? দুইটা, ডিভাইড বাই 2। 4 মাইনাস 2 কত? 6, 6 বাই 2 কত? 3। তাহলে ওর বন্ডটা কত? 3। শেষ, শেষ, পড়া শেষ। লিথিয়াম 2 প্লাস, সরি, লিথিয়াম 2 প্লাস, এটা দিলাম। তাহলে ওর ইলেকট্রন কয়টা দেখো তো? 6টা, একটা দিয়ে দিছে 5টা। তাহলে প্রথমে দুইটা, পরে দুইটা, 4, পরে একটা। তাহলে বন্ডটা কত হবে? বন্ডিং কয়টা আছে? 2, 1, 3, মাইনাস 2, 3 মাইনাস 2 কত? 1, 1 বাই 2 মানে কি? 0.5। লিথিয়াম 2 মাইনাসও 0.5 আসার কথা। 2, 2, 2, তাহলে 2, 2, 4, 4 থেকে 6 মাইনাস 1, সরি 7 হবে, 7, এটা 7। তাহলে 2, 2, 2, 6 আর 1 7। তাহলে 2, 2, 4, 4 থেকে 3 বাদ দিলে 1, 1 বাই 2 মানে 0.5। যাই হোক, তাহলে ওর বন্ডরেরও কত আসবে? 0.5 আসবে। এই যে, এটা হচ্ছে গিয়ে 8-এর সমান বা 8-এর কম হইলে। ক্লিয়ার? ওকে ফাইন। শিখছো? সত্যি শিখছো? ওকে, আসো। স্টেবিলিটি অর্ডার লাগবে না, এগুলো বেশি কঠিন, পারবো না, এগুলো ইঞ্জিনিয়ারিং এর জিনিস। হাইড্রোজেন তো হয়েই গেল। ওকে, দেখো, ইলেকট্রন যদি 8-এর সমান বা 8-এর চেয়ে বেশি হয়, একটা কথা মনে রাখো বাবা, একটা কথা মনে রাখো, তোমার আমি ক্লিয়ার করে দিচ্ছি। তুমি এক জায়গায় ফোকাস করো, 14তে ফোকাস করো, 14তে ফোকাস করো। 14তে ফোকাস করলাম ভাইয়া। এবার 14 বরাবর কি লিখবা? 3 লিখবা। 14 বরাবর কি লিখবা? 3 লিখবা। 14 বরাবর কি লিখবা? 3 লিখবা। 14 বরাবর 3 লিখবা। এবার 0.5 আগে যাও, 0.5 পিছে আসো। আড়াই, 2, 1.5, 1, 0.5, 0। কোনো কি গ্যাপ আছে?
আড়াই, দুই, দেড়, এক। আচ্ছা, আবার এদিকে আবার 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 আসো। তিন, আবার আসো, আবার আসো, আবার আসো। আড়াই, দুই, এক, দেড়, সরি, দেড়, এক, 0.50, শেষ। ঠিক আছে, আরেকটু প্যারা দিই, আরেকটু প্যারা দিই। ইলেকট্রন যদি বেজোড় হয় প্যারা, এনাম ভাই শিখাইছে। হ্যাঁ, মাইরা দাও, মাইরা দাও, মাইরা দাও, মাইরা দাও। ইলেকট্রন সংখ্যা বেজোড় হইলে প্যারা, ইলেকট্রন সংখ্যা বিজোড় হইলে প্যারা, ইলেকট্রন সংখ্যা বিজোড় হইলে প্যারা, ইলেকট্রন সংখ্যা বিজোড় হইলে ওহো প্যারা, ইলেকট্রন সংখ্যা বিজোড় হইলে প্যারা, সংখ্যা বেজোড় হইলে প্যারা, ইলেকট্রন সংখ্যা প্যারা চুম্বক। আরেকটা জিনিস লেখো, ইলেকট্রন বিজোড় হইলে প্যারা, প্যারা 10 আর 16 হইলেও প্যারা। এটা তুমি বুঝবা না আসলে, জাস্ট লিখে রাখো, 10 আর 16 হইলেও প্যারা। কেন? আসলে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী, ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী একটা ডায়া, বাট এমওটি অনুযায়ী আরেকটা হচ্ছে প্যারা। এগুলা ইঞ্জিনিয়ারিং এর কেস, এগুলোর দরকার নেই আসলে। জাস্ট জেনে রাখো, তাহলে 10 আর 16 কি হবে? প্যারা হবে। 10 আর 16 কি হবে? প্যারা হবে। শেষ। প্রশ্ন সলভ করি আসো। ও, প্রশ্নই তো নাই ওমা। আচ্ছা দেখি এটা কি, এটা কি? কার্বন আর অক্সিজেন, কার্বন আর অক্সিজেন, তাহলে কার্বন আর অক্সিজেন। তাহলে কার্বনের ইলেকট্রন কয়টা? 6টা। অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 8টা। 8টা। তাহলে 6 আর 8 কত? 14। 14 হইলে কত? 14 হইলে কত? 3। এই যে এইগুলাই কিন্তু ডাইপোল, তোমার কি বলে এটাকে? বন্ড অর্ডার। হ্যাঁ, বন্ড অর্ডার। তাহলে কার্বন মনোক্সাইডের বন্ধন ক্রম কত? 3। শেষ। ওরা এখানে কিছু না কিছু বাইর করছে, ঠিক আছে, ওরা এখানে কিছু না কিছু একটা বাইর করছে, অন্য একটা সূত্র অ্যাপ্লাই করে 3। তাহলে তোমার একটা দুইটা প্র্যাকটিস করে আসো। তোমাকে যদি বলি ভাইয়া, নাইট্রোজেন, নাইট্রোজেনের বন্ড অর্ডার কত হবে? নাইট্রোজেন কত? 7×14 না? 7×14। 14 হইলে বন্ড অর্ডার কত হয়? 14 হইলে বন্ড অর্ডার কত হয়? 3 হয়। তুমি কি জানো ভাইয়া নাইট্রোজেন আর নাইট্রোজেনের ভিতরে যে 3টা হাত আছে? ভাই মজা নিলেন? মজা নিছি, আসলেই মজা নিছি তোমার কাছে। এই যে বন্ড অর্ডার, এই যে বন্ড অর্ডার, এই যে ভাইয়া বন্ড অর্ডার, 3টা হাত দেখছো? ভাইয়া অক্সিজেনের বন্ড অর্ডার কি হবে? অক্সিজেনের বন্ড অর্ডার কি হবে? খুল। ইলেকট্রন কয়টা আছে? 8×2 = 16টা। 16 হইলে কি হয়? 14 হইলে 3, 3, আড়াই, 2, 2। তাহলে অক্সিজেনের বন্ড অর্ডার কত? 2। ভাই তুমি কি জানো অক্সিজেন আর অক্সিজেনের ভিতরে হাত কয়টা? 2টা। এই যে বন্ড অর্ডার ভাই, এই যে বন্ড অর্ডার, এটাই পড়া। যাই হোক, এগুলো তোমাদের নাই। বাট ওই যে বললাম না, ঢাকা ভার্সিটিতে একবার আসছে, দ্যাট মিন্স তুমি তোমার পড়তে হবে। ক্লিয়ার? ঢাকা ভার্সিটিতে একবার আসছে মানে তোমার পড়তে হবে। এটাই হচ্ছে পড়াশোনা, আর কোনো পড়াশোনা নেই। ঠিক আছে? খুশি? খুশি, খুশি থাকো। আর কিছু শিখতে চাইও না আমার কাছে, আর কিছু শিখাবো না তোমারে, তুমি বললেও শিখাবো না। ওকে? আচ্ছা। আচ্ছা, রঙিন যৌগ। আচ্ছা, রঙিন যৌগ, রঙিন যৌগের কনসেপ্ট একটু বলে দেই। সেটা হচ্ছে ডিজেনারেট আর নন ডিজেনারেট। তুমি অলরেডি জানো ডিজেনারেট মানে কি? 5টা অরবিটাল। ডিজেনারেট মানে কি? 5টা অরবিটাল। ডি এর, ডি এর যে আমার মেইন অরবিটাল, এই যে 1 2 3 4 5। এখন নন ডিজেনারেট মানে কি জানো? নন ডিজেনারেট মানে আসলে এইটাই। হ্যাঁ, নন ডিজেনারেট মানে এইটাই। নন ডিজেনারেট মানে আসলে যখন ওর এখানে লিগ্যান্ড আসে, লিগ্যান্ড এসা ওর ওর ভিতরে একটা শক্তির পার্থক্য তৈরি করে দেয়। ওর ভিতরে একটা শক্তির পার্থক্য তৈরি করে দেয়। আচ্ছা, আমি একটা জিনিস তোমাকে দেখাই, ভালো কথা। একটু গুগলে যাও, হ্যাঁ, একটু গুগলে যাও। ওরে, একটু, এক সেকেন্ড। দেখো, একটা সুন্দর চিত্র দেই।
সুন্দর চিত্র যাচ্ছে একটা। আচ্ছা, চিত্র পাবো, চিত্র পাওয়া যাবে, তুমি টেনশন করো না, চিত্র পাওয়া যাবে, চিত্র পাওয়া যাবে, চিত্র পাওয়া যাবে। কোন জায়গায় জানছিলাম, এই জায়গায় ছিলাম। চিত্র আসলেই দরকার, চিত্র আসলে দরকার, মানে আমার 3D চিত্র দরকার। আচ্ছা, আগে বুঝাইনি। দেখো, যখন লিগেন্ড আসে, লিগেন্ড আইসা না ওর শক্তির একটা ডিফারেন্স তৈরি করে দেয়। লিগেন্ড আইসা ওর শক্তির একটা ডিফারেন্স তৈরি করে দেয়। এই যে একটা, এটা হচ্ছে বেসমেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে বেসমেন্ট। ও কি করে এখানে, দুইটা পার্টে পার্ট করে দেয়। কয়টা পার্টে পার্ট করে বলো তো? দুইটা পার্টে পার্ট করে, হ্যাঁ, দুইটা পার্টে পার্ট করে। এগুলো কি হচ্ছে? হুম, দেখো, দুইটা পার্টে পার্ট করে দেয়, হ্যাঁ। বোর্ড কি অটো হয়ে গেল নাকি? সরি। দুইটা পার্টে পার্ট করে। এখন এটাকে আমরা বলি বেরি সেন্টার। এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি হচ্ছে বেরি সেন্টার। বেরি সেন্টার দুইটা পার্টে পার্ট হয়ে যায়। কোন দুইটা পার্টে পার্ট হয়? একটা হচ্ছে T2G সেট, একটা হচ্ছে ইজি সেট। ইজি সেট কি? ইজি সেট হচ্ছে, আমরা জানি ডি অরবিটালের ভিতরে টোটাল কয়টা অরবিটাল আছে টোটাল, বলতো? পাঁচটা সাব অরবিটাল আছে, রাইট? পাঁচটা সাব অরবিটাল আছে। এত বড় করে রাখলেন কেন? এত বড় করে রাখলেন কেন? হ্যাঁ, এত বড় করে রাখলেন কেন? দেখো, ইজি সেট কোনটা আর T2G সেট কোনটা? আমরা জানি ডি এর টোটাল কয়টা জিনিস আছে? পাঁচটা। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা হচ্ছে ডি ওয়াই জেড, একটা হচ্ছে ডি জেড এক্স, আরেকটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আরেকটা আছে ডি জেড স্কোয়ার। আমরা একটু চিত্রগুলো দেখবো, কারণ হচ্ছে গিয়ে চিত্রগুলো মাস্ট লাগবে, ডিও রিটেনে অলরেডি আসছে। এই যে এই জায়গাতেই পড়াইছিলাম কিছুক্ষণ আগে, রাইট? এই যে এই চিত্রটাই সুন্দর। এই যে ডি এর পাঁচটা জিনিস, হ্যাঁ। এই যে ডি এর পাঁচটা জিনিস খুব ক্লিয়ারলি শোনো। এই যে দেখো, সরি হ্যাঁ, তোমাদের একটু সময় নষ্ট করলাম। দেখো, এই যে ইজি অরবিটাল, ইজি কোন ইজি বলা হয় কাদেরকে? এই যে জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে। আর T2G বলা হয় কাদেরকে? T2G বলা হয় হচ্ছে গিয়ে এক্স ওয়াই ও এক্স জেড আর জেড এক্স। ক্লিয়ার তুমি? হ্যাঁ, তুমি ক্লিয়ার, ওকে ফাইন। এখন দেখো, কথা হইলো এই যে লিগেন্ড আইসা ওরে যে হচ্ছে এই যে ইজি সেট আর T2G সেট, হ্যাঁ, T2G সেট এদের মধ্যে স্প্লিট করে দিল। এদের মধ্যে স্প্লিট করে দিল, মনোযোগ দিয়ে খেয়াল করো, এদের মধ্যে স্প্লিট করে দিল। অলওয়েজ কি ইজি উপরে থাকবে, T2G নিচে থাকবে, এরকম কোনো কথা আছে? উত্তর হচ্ছে না। এটাও উপরে যেতে পারে, এটাও নিচে যেতে পারে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, এটা ডিপেন্ড করবে আমরা কোন জটিল যৌগ নিয়ে কাজ করতেছি, কোন ধরনের লিগেন্ড নিয়ে কাজ করতেছি। যদি আমরা স্ট্রং ফিল্ড লিগেন্ড নিয়ে কাজ করি, যা হবে, উইক ফিল্ড লিগেন্ড নিয়ে কাজ করলে তার বিপরীত হবে। আমরা টেট্রাহেড্রাল ফিল্ড নিয়ে কাজ করলে একরকম হবে, আমরা অক্টাহেড্রাল ফিল্ড নিয়ে কাজ করলে একরকম হবে। ভাই, এটি কি? টেট্রাহেড্রাল ফিল্ড কি, অক্টাহেড্রাল ফিল্ড কি? কিছু না, তোমাকে বুঝতে হবে না। অক্টাহেড্রাল ফিল্ড কি মানে, তোমাদের পরীক্ষায় যেটা আছে ওইটাই হচ্ছে তোমার অক্টাহেড্রাল ফিল্ড। আচ্ছা, মানে মানে তোমার জীবনে পড়ি নাই, তুমি পড়ছো, তুমি ভুলে গেছো, তুমি পড়ছো, তুমি ভুলে গেছো, ওকে। আচ্ছা, তোমাকে একটা জিনিস দেখাই, এক সেকেন্ড।
এটি কি? ওমা, এ তো ক্লাস আয়া পড়ে। বেটা ক্লাস দিয়ে আমি কি করবো? ক্লাস তো আমি নিতেছি। বেটা ক্লাস তো আমি নিতেছি। আচ্ছা, শোনো, আমরা যে কোনো একটা যৌগ তোমাকে দেখাই, তোমার যেটা আছে K4 Fe6। গত ক্লাসে ওর সংকরায়ন তোমাকে দেখাইছিলাম, মনে আছে? D2sp3 দেখাইছিলাম না? দেখাইছিলাম। এটা কি ছিল? D2sp3 ছিল, রাইট? D2sp3 ছিল, D2sp3 ছিল। ওকে, দেখো এখানে কি হয়, এখানে কি হয় বুঝো। সেটা হইলো, প্রথমত এই যে আমার যে ডি, ওদের কিন্তু পাঁচটারই শক্তি সমান, এখানে কিন্তু সবার এনার্জি সেম, সবার এনার্জি সেম, সবার এনার্জি সেম। এইখানে কি এনার্জি সেম? উত্তর হচ্ছে না। দেখো সেটা কি, এই যে K4 Fe6 সায়ানাইড কি আমার স্ট্রং ফিল্ড লিগেন্ড না? হ্যাঁ ভাই, আমার স্ট্রং ফিল্ড লিগেন্ড বা SFL। তাহলে প্রথমে এই যে ফেরাস আয়ন না, এটা ফেরাস আয়ন না? ফেরাস আয়ন। তাহলে ফেরাস আয়নের জিনিসটা কেমন থাকে প্রথমে বলো তো? আমার 3d6 অবস্থায় থাকে। তার মানে এটা থাকে এরকম, এক, এই যে 1 2 3 4 5, তারপরে এরকম। এখন সায়ানাইড এসে কি করবে? সায়ানাইড এসে ওদের চাপাই দিবে, ওদের চাপাই দিবে। ওকে, সায়ানাইড এসে চাপাই দিবে। চাপাই দিলে কি হবে? এই যে উপরে T2G সেট হয়ে যাবে, আর নিচে কি হয়ে যাবে? নিচে হয়ে যাবে ইজি সেট। নিচে হয়ে যাবে কি? নিচে হয়ে যাবে ইজি সেট। নিচে হয়ে যাবে ইজি সেট, হ্যাঁ, ইজি সেট। তাহলে ইজি T2G। এই যে চাপাই দিল, দেখো এই যে এই সায়ানাইড এসে এখন কি করলো? চাপাই দিল। এতক্ষণ কিন্তু ডিজেনারেট ছিল, এখন নন ডিজেনারেট হয়ে গেছে। সায়ানাইড এসে চাপাই দিছে। চাপাই দেওয়ালে কি হবে? এই যে আমার T2G সেট, আর এই যে ইজি সেট কি আমার কি ফাঁকা হয়ে রয়েছে। এখন তুমি বুঝো, এখন কি তোমার বিবেক কি বলে বলো তো? বিবেক কি বলে? এদের দুইটা শক্তি স্তরের শক্তি, এই যে এই তিনটা পার্ট আর এই দুইটা পার্টের শক্তি কি সমান? সমান না। তাহলে এদের এদের যে শক্তির ডিফারেন্স, এদের শক্তির ডিফারেন্স, হ্যাঁ, এদের যে শক্তির ডিফারেন্স, এই শক্তির ডিফারেন্স কে বলা হয় ডেল ই জিরো। জিরো মানে অক্টাহেড্রাল ফিল্ড, এটা জিরো নয়, ও। এটা কি? অক্টাহেড্রাল ফিল্ড। তাহলে এই যে অক্টাহেড্রাল ফিল্ড, এই ডেল ই কে বলা হয় এই যে তোমার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, সিএফএসই। সিএফএসই, ক্রিস্টাল ফিল্ড স্ট্রং ফিল্ড এনার্জি, সরি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। এই যে স্প্লিট হয়ে গেছে। এখন কথা বুঝো, এটা কিন্তু ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়তেছি আমরা। কেন পড়তেছি একটু পরে বুঝবো। তাহলে এই যে ডেল ই মানে কি? ওদের যে শক্তির যে ডিফারেন্স, ওদের শক্তির ডিফারেন্স, এই শক্তির ডিফারেন্সটা, এই শক্তির ডিফারেন্সের জন্য কি থাকবে একটা বলতো? একটা ল্যামডা থাকবে। এই শক্তি যত বেশি হবে, এই এই যে সিএফএসি যত বেশি হবে, ল্যামডা তত মিনিমাম হবে। ক্লিয়ার তুমি? এই শক্তি যত বেশি হবে, ল্যামডা তত মিনিমাম হবে। কেন? ওদের দুজনের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। ই এর সাথে ল্যামডার সম্পর্ক কি বলতো? ই এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক। ওকে, ওকে, ফাইন। এখন চিন্তা করো, জিনিসটা হচ্ছে এই যে, এই যে তোমার সলিউশন, সরি, এটা হচ্ছে তোমার একটা বিকার, এটা বিকার। এইখানে আছে তোমার K4 Fe6। কি আছে? K4 Fe6 যৌগটা তুমি গুলাইয়া এটার ভিতরে দিছো। এখন এটার ভিতরে তুমি লাইট প্রবেশ করাইছো। কি লাইট প্রবেশ করাইছো? তোমার ন্যাচারাল লাইট, RGB, তোমার সাদা আলো, সব আলোর সমষ্টি। আমি এখানে সোর্স থেকে আলো দিলাম, মানে আমাদের ন্যাচারাল যেই কালার গুলো আছে RGB দিলাম। এখন কি হবে? এই যে দেখো, এই যে দেখো, এই যৌগটার এই যে K4 Fe6, এই যৌগটার ভিতরে কি আছে বলতো? K4 Fe6, এটা এই সলিউশনের ভিতরে কি আছে? K4 Fe6 আছে। এই K4 Fe6 এর কি থাকবে? একটা এরকম জিনিসপত্র থাকবে। থাকবে কিনা? থাকবে। এই K4 Fe6 এর কি এরকম একটা জিনিসপত্র আছে? তাহলে এই K4 Fe6 এর কি একটা সিএফএসই বা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি আছে? আছে। এই K4 Fe6 এর একটা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জির রেসপেক্টে একটা ল্যামডা আছে? আছে। তার মানে এই ল্যামডাটা কি? এই ল্যামডাটা হচ্ছে আমার K4 Fe6 এর। তাহলে এই ল্যামডাটা কি আমার K4 Fe6 এর? তার মানে এর একটা কি ল্যামডা আছে নাকি নাই? আছে। আমি যে লাইটটা দিছি, এদের ল্যামডা আছে নাকি নাই? আছে।
আর জিবি যে আমি এখানে দিছি, আমার যে মৌলিক বর্ণ, মৌলিক লাইট আর জিবি আমি যে ঢাললাম, এদের কি ল্যামডা আছে? উত্তর হচ্ছে ল্যামডা আর আছে, ল্যামডা জি আছে, ল্যামডা বি আছে। আছে নাকি নাই? ওদের কি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে? আছে। আছে। এই কেফর এফিসিয়েন্সি কি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে? কোনটা? ওই যে ওইটা। আছে আছে। আমি যখন লাইটটা দিছি, এই কেফর সিএন6 এর ল্যামডাটা, ল্যামডার যে ভ্যালুটা, এই ল্যামডার পরিমাণ আলো শোষিত হবে। মানে এই যে আমি অনেকগুলো ল্যামডা দিলাম না এখানে, এই ল্যামডা গুলা দিলাম, আর ওর যে ল্যামডা, ওর ল্যামডার পরিমাণ আলো শোষিত হবে। ওর ল্যামডার পরিমাণ আলো শোষিত হওয়ার পর যেই ল্যামডাটুকু বাইচা থাকবে, ঝুটটুক ল্যামডা বাইচা থাকবে, ওটুকি কি হবে বলতো? ওটুকি হচ্ছে বিকিরিত হবে। এই বিকিরিত হইয়া তোমার চোখের রেটিনায় প্রতিবিম্ব তৈরি করবে এন্ড একটা কালার শো করবে। সেটাকে আমরা বলি হচ্ছে সোনালী কালার। মানে ওর কালার আসলে হলদে সোনালী কালার, সোনালী কালার। মানে তোমাকে আরেকটু জিনিসটা দেখাই। এই যে দেখো, কই বাবা, আসো না, আসো না, আসো না। এই যে দেখো আমার কালার হুইল, এই যে দেখো আমার কালার হুইল। আহা, এই যে দেখো আমার কালার হুইল। মানে এই যে এই জায়গায় ক্লিয়ারলি লেখা আছে, এখানে ক্লিয়ারলি লেখা আছে। এই দেখো, আমি প্রাইমারি কালার দিলে পাবো কি? কমপ্লিমেন্টারি কালার। এই যে আমি দিলাম প্রাইমারি, পাবো কমপ্লিমেন্টারি। আমি দিলাম প্রাইমারি, পাবো কমপ্লিমেন্টারি। আমি দিব প্রাইমারি, পাবো কমপ্লিমেন্টারি। ক্লিয়ার বাবা? তার মানে আমি যাকে দিব তার কমপ্লিমেন্টারি কালারটা কি হবে? প্রতিফলিত হবে, আমরা দেখব। এটাই হচ্ছে আসলে রঙিন যৌগের কনসেপ্ট। আমি এই কনসেপ্টটা না দিলে আমার কাছে খারাপ লাগতো। দেখো দেখো দেখো, কেন দিছি, কেন দিছি দেখো। দেখো, ঢাকা ভার্সিটি 21-22-এ আসছে অবস্থান্তর মৌলগুলো, অবস্থান্তর মৌলের যৌগগুলো রঙিন কেন? তার মানে এখন কি আমরা ব্যাখ্যা করতে পারবো না? পারবো না? ক্লিয়ার? ঢাকা ভার্সিটি রিটেনে আসছে, এটা রিটেন প্রশ্ন, 0.5 এর জন্য আসছে। তার মানে তুমি বলবা যে অবস্থান্তর মৌলের যৌগগুলোর যে, কি বলে এটাকে, ওদের নির্দিষ্ট একটা সিএফএসি বা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি থাকে। ওই ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জির এগেইনস্টে একটা ল্যামডা থাকে। ওই ল্যামডার, এক সেকেন্ড, আমার কাছে একটা ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংক আছে। এটা হচ্ছে 21-22। আমি একটু রিডিং করে শোনাই, মানে আমি বাংলায় ওইরকম সুন্দর করে হয়তো বলতে পারছি না। জৈব রসায়ন, গুণগত রসায়ন, মূলে পর্যবিত ধর্ম। হ্যাঁ, এটা কি আছে কি না এই প্রশ্নটা আমি জানি না। হ্যাঁ, থাকার কথা, যেহেতু 21-22-এর প্রশ্ন এখানে আছে। ইয়েস, 21-22 না? হ্যাঁ, 21-22-এর প্রশ্ন আছে। নতুন প্রশ্ন ব্যাংক কিনা হয়নি আসলে। নাইস। রিটেনের উত্তর কই রে? সব তো ভালো লাগলো, রিটেনের উত্তর যে নাই এটা তো ভালো লাগলো না। আচ্ছা, পাওয়া গেছে মনে হয়। কোশ্চেন এ, কোশ্চেন 21-22। অবস্থান্তর, এই যে দেখো, এই যে দেখো, এখানে লেখা আছে, এই যে লেখা, পাইছি 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 পাইছি। অবস্থান্তর মৌলগুলোর অপূর্ণ ডি অরবিটাল সমূহ লিগেন্ডের উপস্থিতিতে নন ডিজেনারেট অবস্থা তৈরি করে। এই নন ডিজেনারেট শক্তি স্তরের মাঝে ইলেকট্রন ধাপান্তরে দৃশ্যমান অঞ্চলের ফোটন শোষিত হয়, যা যৌগটিকে রঙিন করে। এই শোষিত তরঙ্গদৈর্ঘ্যের বর্ণটির সম্পূরক কমপ্লিমেন্টারি বর্ণের জন্যই এই যৌগগুলো রঙিন দেখায়। মানে জাস্ট 2-3টা লাইন লিখে দিয়ে আসতে হবে পরীক্ষার হলে, তাহলে তুমি নাম্বার পেয়ে যাবে। ক্লিয়ার বাবা? শেষ, পড়ালেখা শেষ। এটা কোনো কিছু হইলো? এই যে, এবার দেখো, ঢাকা ভার্সিটি 12-13-তে, মানে আজ থেকে প্রায় 11-12 বছর আগে একটা প্রশ্ন আসছিল। সেটা হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড
ফেরিক হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, কোবাল্ট হাইড্রোক্সাইড, অধ্যক্ষ সময় রং গুলা বলো। এখন এইগুলো আসলে আল্লাহর রাস্তায় ছেড়ে দাও, আল্লাহর রাস্তায় ছেড়ে দাও। মানে এখানে উত্তর দেওয়া আছে। এখন এগুলো কোনো সময় মুখস্থ করবা না। যেমন এগুলো তোমাকে আমি আগেও দেখাইছি, জিঙ্ক মানে সাদা, জিঙ্ক মানে সাদা, কপার মানে হালকা নীল, কপার মানে হালকা নীল, তুমি পড়ছো না আয়ন শনাক্তকরণে পড়ছো। ফেরিক বাদামি তুমি পড়ছো। তারপরে এখন দেখো মজার বিষয় বলি, মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু সব হাইড্রোক্সাইড দেওয়া। হাইড্রোক্সাইডের উত্তরগুলো কিন্তু তোমার জানা উচিত। যেমন দেখো এটা মিলে গেছে, এটা কিন্তু হোয়াইট, দেখো এটা হোয়াইট, জিঙ্ক হোয়াইট তুমি জানো, ও অবস্থান তো না, ও হোয়াইট হয়। তার মানে দেখো উত্তর এইটা হবে না, এইটা হবে না। জিঙ্ক 3 নম্বরে আছে, 3 নম্বরে এইটা হোয়াইট আছে, এইটা হোয়াইট আছে। এখন কপার, কপার যে ব্লু, এটা তোমার কিন্তু জানা উচিত। তোমার আমি গতকালও পড়াইছি কপার সালফেট তুতে, তুতের কালার কি হয়, তুতের কালার নীল হয়, মানে কপারের কালার যে নীল হয় তুমি জানো। এটা কিন্তু হালকা নীল। আর টেট্রামিন কপার সালফেট হচ্ছে প্রুশিয়ান ব্লু, গাঢ় নীল। তার মানে দেখো এইটা আর এইটা তুমি জানো, ফেরিক জানো না, কোবাল্ট জানো না। ভাইয়া তোমাকে একটা কথা বলি, তুমি যদি পরিশ্রম করো আল্লাহ তোমার এই প্রশ্ন সহজ বানাই দিবে। তুমি এটার মালিক না, তুমি এইটার মালিক হচ্ছে আল্লাহ। ক্লিয়ার? তুমি পরিশ্রম করার দরকার, তুমি পরিশ্রম করো, তুমি ওইখানে গিয়া দেখবা প্রশ্ন সহজ। এটার রাস্তাটা কে ক্লিয়ার করে দিবে? আল্লাহ। এখন এই প্রশ্নটা এই জায়গায় কপার আর জিঙ্ক না থেকে ম্যাঙ্গানিজও থাকতে পারতো, এই জায়গায় ক্রোমিয়ামও থাকতে পারতো, পারতো কিনা? পারতো। তুমি গত 4টা ক্লাস ধরে কষ্ট করতেছো, 4টা ক্লাস ধরে পড়তেছো আমার কাছে, আমি কষ্ট করতেছি, তুমি কষ্ট করতেছো। এই জন্য এই প্রশ্নটাতে এই জায়গায় কপার, এই জায়গায় জিঙ্ক। বাংলা বুঝো তুমি, তুমি পরিশ্রম করো, আল্লাহ তোমারে প্রশ্ন সহজ বানাই দিবে। এটি হচ্ছে নিয়ম। তাহলে এই যে কপারের কালার ব্লু আর জিঙ্কের কালার হোয়াইট, এটা কিন্তু তুমি গত 4 ক্লাস ধরে পড়ে ফেলছো। তার মানে তোমার যে এইটা আর এইটা কমন পড়ে নাই না, এই দুইটা দিয়েই আমি অ্যান্সারটা করতে পারবো। দেখো ব্লু আর হোয়াইট, শেষ। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে 2 নম্বর। ক্লিয়ার? শেষ। এখন এগুলা কি তুমি যদি মুখস্থ করো কোনো লাভ আছে? লাভ নাই, কারণ পারবা না, এগুলো মনে রাখতে পারবা না। ওকে, শেষ আমাদের পড়াশোনা। দেখো নিচের কোনটির জলীয় দ্রবণ বর্ণহীন? জিঙ্ক। তোর শেষ। প্রশ্ন সহজ বানাই দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই অ্যাডমিশন হলে তোমার ব্রেইন যাতে কাজ করে, এটার মালিক কে? আল্লাহ। তুমি যাতে হাইপার না হয়ে যাও, তুমি যাতে কি বলো এটাকে, এদিক ওদিক না করো। দেখো পরীক্ষা 1 ঘন্টার, মেডিকেলের পরীক্ষা 1 ঘন্টার। আমি মেডিকেলে চান্স পাই না, আমি জানি জিনিসটা, আমি বুঝি। হ্যাঁ, মেডিকেলের পরীক্ষা 1 ঘন্টা, তোমার কাছে মনে হবে সব সহজ, সব পারতেছো, সব পারতেছো। লোভে পাপ, পাপে নেগেটিভ মার্ক, মাথায় রাখবে। ঠিক আছে? তো ওই টাইমে তোমার ভিতরে উত্তেজনা কমায় রাখবে কে? আল্লাহ। সো রেগুলার নামাজ পড়ো, রেগুলার দোয়া দরুদ পড়ো, রেগুলার দোয়া করো, তোমার পরিশ্রম তুমি পরিশ্রমের জায়গায় করো, অ্যাকচুয়াল পরিশ্রম করো, বাদ বাকি আল্লাহ দেখবে। ওকে, তোমার দায়িত্ব না এটা। যেমন এখানে বিভিন্নটা দেওয়া আছে, এই যে অলরেডি তুমি ফেরিক যে বাদামি, এটা অনেকবার পড়ে ফেলছো। ফেরাস যে সবুজ, এটাও তুমি অনেকবার পড়ে ফেলছো। কপার 2+, গাঢ় নীল। জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম সাদা। কেন? ওই যে আমরা পড়ছিলাম, মনে আছে? নিকেল লাল, নিকেল লাল তুমি যে এখন শিখলা। নিম্নের কোনটি সর্বাধিক যৌগ? আচ্ছা, আমাদের পড়া শেষ, আমাদের অফিসিয়ালি পড়া শেষ। এখন আমরা কিছু প্রশ্ন সলভ করব, যে প্রশ্নগুলো তোমার কি বলে প্রশ্ন ব্যাংকে আছে, বাট আমি সলভ করাইনি, এই জন্য আমি সলভ করাই দিব। নিম্নের কোনটি সর্বাধিক যৌগ গঠন করে? জেনন। জেনন অনেক যৌগ গঠন করে, জেনন F2, জেনন এটা সেটা, গত ক্লাসে পড়ছো। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? নিকেল। দেখো জিঙ্ক, তোমার কি মনে আছে তোমার গতকাল পড়াইছিলাম, জিঙ্কের নিচে ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের নিচে মার্কারি, রাইট? তার মানে জিঙ্ক যে কথা, মার্কারি কি কথা না? ক্যালসিয়াম তো বাদ, সাদা। এটা কি হলো? ওকে। তারপরে দেখো পানি বরফে রূপান্তর করা হলে তার ঘনত্ব কি হয়? মেডিকেলের প্রশ্ন। আমরা জানি কম ঘনত্বের জিনিস বেশি ঘনত্বের উপরে ভেসে বেড়ায়। তার মানে বরফের ঘনত্ব কম, পানির ঘনত্ব বেশি, বরফের ঘনত্ব কমে যায়। পর্যায় সারণীতে ইনার ট্রানজিশন মৌল মানে কি আমার? ইনার ট্রানজিশন মৌল কয়টা? ওই যে 26, 27, 28টা মনে হয়। এটা একটু চেক করে নিও অ্যান্সারটা। পর্যায় সারণী কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়? মানে এসপি, মানে আদর্শ মৌল বলতে এই দ্বিতীয় তৃতীয় পর্যায়ে বোঝায়। কত তাপমাত্রায় ফেরাস সালফেট অনাদ্র সালফেটে রূপান্তরিত হয়? এটার উত্তরটা একটু দেখে নিও। আমার কেন জানি মনে হচ্ছে এটা তোমার
160 আন্দাজে দিলে হয় না, আসলে আন্দাজে দিলে হয় না। এটা কত সালে আসছে? মেডিকেল 18-19 আসছে। এখানে কি মেডিকেলের প্রশ্ন ব্যাংক আছে আমার এখানে? মেডিকেলের প্রশ্ন ব্যাংক কি এখানে আছে? তাহলে এখন উত্তর মিলাই দিতাম। আচ্ছা, একটা পাইছি, এটাতে 18-19 এর প্রশ্ন আছে কিনা আমি জানি না, শিওর না। ওকে, এখানে 18-19 এর প্রশ্ন আছে কিনা আমি শিওর না। আছে, মনে তো হচ্ছে আছে। মেডিকেল 20-21, ওকে ওকে ওকে। আচ্ছা, এখানে কি একসাথে? না, 16-17 রসায়ন। 18-19, আচ্ছা পাইছি 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 পাইছি। পারদের রেখা বর্ণালীতে কোন রংটি সুস্পষ্টভাবে পাওয়া যায়? কমলা। এটা গত চ্যাপ্টারে পড়ছিলাম। পর্যায় সারণীর কোন মৌলকে আদর্শ মৌল বলা হয়? পাইছি, দ্বিতীয় তৃতীয় মৌলের দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মৌল হয়েছে আমাদেরটা। কত তাপমাত্রায় তুতে অনাদ্র সালফেটে রূপান্তরিত হয়? 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তার মানে 230-এর আশেপাশে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার, মানে 260। সি দেওয়া আছে অ্যান্সার। নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার? নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার? সোডিয়াম থেকে এটা পটাশিয়াম হবে। হ্যাঁ, এটা পটাশিয়াম হবে। অনেক জায়গাতে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকে, পটাশিয়াম একটা বেটার অ্যান্সার। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায় কোনটাতে? ক্রোমিয়াম আর কপার। ক্রোমিয়াম আর কপার, মেডিকেলের প্রশ্ন কিন্তু এগুলো। হ্যাঁ, মেডিকেলের প্রশ্ন। পর্যায় সারণীতে ডি ব্লকের মৌল কয়টা? 41টা, 40 প্লাস থোরিয়াম। নিচের কোনটির জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? আজকেই পড়াইছি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনের। পিবিও2 কে দ্রবীভূত করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখো, পিবিও2 কে মিশ্র অক্সাইড বলা হয়। সরি সরি, পলি অক্সাইড। পলি অক্সাইড দুইটা আছে, পলি অক্সাইড দুইটা আছে, পলি অক্সাইড দুইটা। একটা হচ্ছে পিবিও2 আর একটা হচ্ছে এমএনও2। পিবিও2 এমএনও2, পিবিও2 এমএনও2, পিবিও2 এমএনও। অ্যাক্টিনেট মৌল কোনটা? দেখো, থোরিয়াম। অ্যাক্টিনাম, অ্যাক্টিনাম, থোরিয়াম। এটার 90 নাম্বার, অ্যাক্টিনাম কিন্তু 89 নাম্বার। ওই যে 89 থেকে 103 না 104 জানি ছিল। সাধারণ পানি দিয়ে আগুন নেভানো যায়, কিন্তু কোন মৌলে পানি দিয়ে আগুন ধরে যায়? সোডিয়াম, 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 সোডিয়াম। সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, ব্লাস্ট হয়, গত ক্লাসে পড়াইছি। নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়? রেডন, 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 রেডন ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। কোনটি ক্যালাস ঘনকাকৃতির? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। এই একটা প্রশ্নই আসে, সাস্টেও আসছে একবার, এটা পড়ে ফেলো। NaCl এর ক্যালাস ঘনকাকৃতির, কিউবিক, 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 কিউবিক। তোমরা ছোটবেলায় NaCl এর ক্যালাস দেখছো টেস্ট পেপার গুলাতে? হ্যাঁ, ওইগুলো ঘনক আকৃতির ছিল। আচ্ছা 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 আচ্ছা, এই প্রশ্নটা যেমন এই দেখো, এই যে যেমন এই প্রশ্নটা দেখো, Fe3+ এর ম্যাগনেটিক মোমেন্ট কত? Fe3+ এর ম্যাগনেটিক মোমেন্ট কত? Fe3+ এর ম্যাগনেটিক মোমেন্ট মনোযোগ দিয়ে খেয়াল করো। Fe3+ গত ক্লাসে পড়াইছি। Fe3+ মানে বিজোড় ইলেকট্রন কয়টা? 5টা। বিজোড় ইলেকট্রন কয়টা? 5টা। 3d5 কিন্তু Fe3+ মানে 3d5। বিজোড় ইলেকট্রন কয়টা? 5টা। √n × n+2 এরকম ছিল সূত্রটা। তার মানে √35। 35 কেমনে হইলো? এই যে ভাইয়া, 5 আর 5 2 7, 5 7 35, √35, √35, √36 মানে হচ্ছে 6, √36 মানে হচ্ছে 6, 6 6 36, 6 এর চেয়ে একটু কম ভ্যালু, 5 এর একটু বেশি, 6 এর চেয়ে একটু কম, অ্যান্সার হচ্ছে গিয়ে ওমো। এবার এখানে কিছু প্রশ্ন আছে, এখানে 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্ন আমাদের সিলেবাসের বাইরে, বাট গুহ স্যারের বইয়ে আছে, তাই রাখছি। একটু দেখো, একটু দেখো প্রশ্নটা, আমি পড়াই দিচ্ছি। হ্যাঁ, দেখেন, তো এই প্রশ্নগুলা ওয়ান্স আপন এ টাইম আসতো, এগুলো গুহ স্যারের বইয়ে সরাসরি আছে। গুহ স্যারের বইয়ে সরাসরি আছে, এগুলো এখন নাই, এখন আসে না। সো কি করবেন? ক্লিয়ারলি বলি, যেমন এখানে একটা প্রশ্ন আছে, এই যে এটা এটা ইঞ্জিনিয়ারিং ব্যাচে করাই, এইটা বড় ক্যালকুলেশন, এটা এটা ক্যালকুলেশন, মানে এটা একটা ম্যাথ। এই প্রশ্নগুলো আসার সিস্টেম বলে দিই। এই প্রশ্নগুলা যদি একবার আসে, ওইটাই বারবার রিপিট হয়। ক্লিয়ারলি শুনেন। তার মানে সুন্দর কথা হচ্ছে, এই যে NaCl এর বন্ধন দৈর্ঘ্য 2.36, ডাইপোল মোমেন্টের মান দেওয়া আছে। NaCl অণুতে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ কত? মানে NaCl কত পার্সেন্ট আয়নিক? পৃথিবীর কোন যৌগ 100% আয়নিক না। NaCl এর মতো যৌগ কত পার্সেন্ট আয়নিক? সেটা 73 দশমিক সামথিং, 74 দশমিক সামথিং এরকম একটা ভ্যালু, 71 দশমিক সামথিং এরকম একটা ভ্যালু। ক্লিয়ার? তো এখানে অ্যান্সার 75 আছে, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা মাথায় রাখবেন, 70 থেকে 75 এর ভিতরে যেই সংখ্যা পাবেন ওইটা বসাই দিবেন। যদি জিএসটি তে আসে, বলে NaCl এর আয়নীকরণ শতকরা কত পার্সেন্ট আয়নিক। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, এই যে এখানে
দেওয়া আছে স্ফটিকের সন্নিবেশ সংখ্যা। স্ফটিকের সন্নিবেশ সংখ্যাটাও একটা ম্যাথ, এইটাও আপনি পারবেন না। এইটা হচ্ছে গিয়ে কেমনে করে, এটা করে হচ্ছে গিয়ে ক্যাটায়নের ব্যাসার্ধ আর প্লাস বাই আর মাইনাস এটা দিয়ে করে। তারপর একটা চার্ট আছে, এখান থেকে একটা ভ্যালু বের করা যায়। এই ভ্যালু বের করার পরে একটা চার্ট আছে যে কতর ভিতর থেকে কতর ভিতরে থাকলে এটা ক্যাটায়নের সন্নিবেশ সংখ্যা কত হবে। ক্লিয়ার? তো এইটাও আপনি পারবেন না, এটা আপনার বর্তমান সিলেবাসে নাই, লাগবে না। তো যদি এই যে সিজিয়াম ক্লোরাইড আসে তখন অ্যান্সার হবে 8:8, শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। যদি সিজিয়াম ক্লোরাইড আসে 8:8, সিজিয়াম ক্লোরাইড আসলে 8:8। যদি কোনো ক্যালাস আসে এমন MX2 তখন এটা 4 দিয়ে দিবেন। MX2 দেখলে 4 দিয়ে দিবেন। MX2 দেখলে 4 দিয়ে দিবেন। আচ্ছা, একটা ছোট্ট জিনিস পড়াই, সেটা হইলো এই যে ক্যালাস, আমরা তো এখন ক্যালাস নিয়ে পড়তেছি, রাইট? এই যে কোনটির ক্যালাস ঘনক আকৃতির, যেমন মেডিকেল একটা প্রশ্ন। তো ক্যালাসের 3টা প্রশ্ন খুবই ফেমাস। একটা হচ্ছে NaCl এর ক্যালাস কেমন। NaCl এর ক্যালাস হচ্ছে ঘনক আকৃতির। এই দেখেন NaCl, ও কি আকৃতির? ঘনক আকৃতির। বরফ, এই প্রশ্নটা আসতে দেখা যায়। বরফ, বরফ, বরফ কোন জায়গায় আছে? এই যে বরফ, বরফ কি? রম্বোহেড্রাল। বরফের ক্যালাস কেমন? রম্বোহেড্রাল। তারপর এই যে দেখেন আপনার ডায়মন্ডের ক্যালাস ঘনক আপনি জানেন, বাট গ্রাফাইটের ক্যালাস কি? হেক্সাগোনাল। এটাও আমরা পড়ছি ওই যে হিরো গ্রাফাইটের ইয়াতে, ক্যালাসের ওইখানে পার্থক্যতে লেখা দেখবেন যে গ্রাফাইটের কেমন? হেক্সাগোনাল। আর ডায়মন্ডের কেমন? ঘনক আকৃতির। আচ্ছা, তারপরে এই যে বেরিয়াম সালফেট একবার আসছে প্রশ্নে। বেরিয়াম সালফেট হচ্ছে আমার অর্থরম্বিক। তারপর ব্লু ভিট্রিয়ল, এইটা হচ্ছে আমার ট্রাইক্লিনিক। এগুলো আসে না। আপনি মানে ভোলা যাবে না কোনটা, ভোলা যাবে না হচ্ছে NaCl আর বরফ। NaCl আর বরফ ভোলা যাবে না, এটা মাথায় রাখবেন। এনাম ভাই বলছে বরফ রম্বোহেড্রাল। NaCl NaCl আর ডায়মন্ড একই সাথে, তাই না? তাহলে NaCl আর ডায়মন্ড ঘনক আকৃতির, এইটা এনাম ভাই বলছে ভোলা যাবে না। NaCl আর ডায়মন্ড ঘনক আকৃতির, এটা বলছে এনাম ভাই ভোলা যাবে না। বরফ রম্বোহেড্রাল, এটা বলছে এনাম ভাই ভোলা যাবে না। গ্রাফাইট হেক্সাগোনাল, এনাম ভাই বলছে এটা ভোলা যাবে না। আপনাকে আমি 5টা পড়া দিলাম, শেষ। 4টা পড়া দিলাম, এই 4টা আপনি পড়বেন। ক্লিয়ার? এ বাদে গুণগত রস মানে মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে আমার জানা মতে, মানে আমার চোখ এড়াইছে এরকম কোনো প্রশ্ন আমি পাইনি। আমার চোখ এড়াইছে এরকম কোনো প্রশ্ন আমি পাই নাই। এখন যদি এড়ায় থাকে আল্লাহ ভরসা, মানে আমার দোষ দিতে পারবেন না। আমি ফুললি ট্রাই করছি আপনাদের জন্য, আপনি জানেন। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের 5টা ক্লাস। আলহামদুলিল্লাহ, আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন শেষ। এই চ্যাপ্টারের আপনাকে আর কোনো কাজ করতে হবে না। আপনি এখন কি করবেন? প্রচুর থিওরি, প্রচুর পড়া। আমি যথেষ্ট ডিটেলসে পড়াইছি, যথেষ্ট ভেঙে ভেঙে পড়াই দেওয়ার চেষ্টা করছি আপনাকে, যাতে করে আপনার মুখস্থ না করতে হয়, যাতে করে আপনি গরু গাধার মতো অ্যান্সার না করান। আপনি যাতে স্মার্টলি ডিল করতে পারেন এই চ্যাপ্টারটাকে, আমি ওই ব্যবস্থা করাই দিছি। সো 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 আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এখন যেই 5টা লেকচার হয়েছে এই 5টা লেকচার একবার পড়া, একবার ক্লাস কমপ্লিট করা, ফুললি কমপ্লিট করা উইথ নোট, ফুললি কমপ্লিট করা উইথ নোট। বাকিটা আমার ব্যাপার। ওকে, পরীক্ষা হলে যাবেন, এনাম ভাইয়ের জন্য দোয়া করবেন। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের লেকচারে। বাই বাই।